নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। বাণী বসুর লেখা পদ্মকলি। সুদর্শন সরকার এ জায়গা সে জায়গা নানান জায়গায় আধা সরকারি কর্ম করে যখন অবসর নিলেন, ঠিক তখনই বলা নেই কওয়া নেই তার পাকা আমের মতো টুকটুকে মা জননীটি টুক করে বোঁটা থেকে খসে পড়লেন। সুদর্শন বড্ড মাতৃভক্ত ছিলেন, প্রচলিত ধরনের নয়। বৃদ্ধা জননী ও প্রৌঢ় কনিষ্ঠ পুত্রের মধ্যে একটা ছ্যাবলামি স্রোত বইত সব সময়ে। যেমন সুদর্শন বলতেন, এই যে মিসেস সরকার, এইবার বেলাবেলি কেটে পড়ুন দেখি, আপনার কোলেটিরও তো 60 ছুঁতে চলল, এরপর আর কাছা গলায় দিয়ে খালি পায়ে প্যাকাটির পাকের হব্বিসই সহ্য হবে না। জননী বললেন, মরো মুখ পড়া, মুখের আগল নেই, তুই বা কেন এক পা ওদিকের বয়স পর্যন্ত দামড়া রইলি, আমায় বুঝিয়ে বল দেখি। তুই সনকার নক্কিন্দর, তোকে তোর বেউলা জুটিয়ে দিতে না পারলে এ জন্মের মতো আমার গঙ্গাচানের স্বাদ মিটে যাবে, বুঝলি? তবে তুমি তোমার পুত্রের মুয়ে আগুন দিতে বসে থাকো, আমি চললুম। বলে সুদর্শন তার ছোট্ট সুটকেসটিকে নিয়ে বেরিয়ে পড়তেন। যেতে হবে সেই মুর্শিদাবাদ। জেলা, গঞ্জ, গ্রাম, টাউন চষে বেড়ানোই তার কাজ। কলিগড়া অপেক্ষাকৃত অল্প বয়সীরাও ফ্যামিলি নিয়ে নানান অসুবিধের কথা বলে বদলির দায়গুলো অপত্নীক সুদর্শন সরকারের ঘাড়ে তুলে দিয়ে নিশ্চিন্ত। সুদর্শন ছাতুবাবুর ঘাটের দিকে চললেন। হরঠাকুরের সঙ্গে দেখা করবার দরকার। হরঠাকুর বাড়ির বাঁধা পুরোহিত। লক্ষ্মী পুজো, সত্যনারায়ণ ইত্যাদি বাড়ির যাবতীয় পুজো তিনি করেন। রাম সীতার মন্দিরের চাতালে তাকে পাওয়া যাবে। দূর থেকে সুদর্শনকে আসতে দেখেই হরঠাকুর তার গাঁজা খাওয়া দমকা গলায় বললেন, ঠিক আছে ছোটবাবু, চিন্তা নাই, আমি তাহলে নিশ্চিন্তে যাই। সুদর্শন হেঁকে বললেন, ব্যাপারটার কিছুই না। সুদর্শনের অশীতিপর জননী নিত্য গঙ্গা স্নান করেন। সুদর্শন যতদিন বাড়ি থাকেন মায়ের সঙ্গে সঙ্গে গিয়ে তাকে ডুব দিয়েই আনা তার নিত্যকর্ম। কিন্তু তিনি না থাকলে তখন যাতে মায়ের বিপদ আপদ না হয় তাই নানান জায়গায় তিনি লোক ফিট করে দিয়ে যান। গঙ্গার ঘাটে হরঠাকুর, তো হরিসভায় পঙ্কজিনী দাস, বৈঠকখানা ঘরে সই পাড়ার পরোপকারী যুবক পান্তু আর সত্যেন মণ্ডল। এদিকে রান্নাঘর সামলাতে কমলি তো আছেই। সপাকে ছাড়া জননী খাবেন না, অথচ চোখে দেখেন না। কমলি জলে চাল ফেলে দিয়ে সময় মতো বলে, কই গোমা ঠাকুমা, এই নাও নেতাটা বেড়ে ধরো, দাঁড়াও দাঁড়াও, পুড়ে মরবে যে, ব্যাস তোমার সপাক হয়ে গেল। বৃদ্ধার নিদন্ত মুখ ভর্তি হাসি উথলে ওঠে। বললেন, যাক, এত খানিকটা বয়সে পর্যন্ত যখন পড়ালির হাতে পাতে খেতে হলো না, তো আর হবেও না, কি বল? কমলি বলে, হ্যাঁ গো ঠাকুমা, সজ্ঞ তোমার বাঁধা। সেই যাই হোক, সুদর্শন সরকারের গল্পের সঙ্গে এসবের আর কতটুকু সম্পর্ক? অবসর নিয়ে সুদর্শন চেপে বসলেন মাতৃসেবা করবেন। একে মায়ের কোল পোছা, তার উপর চাকরির সুবাদে মাতৃসঙ্গ, আঁশ মিটিয়ে করাও হয়ে ওঠেনি। কিন্তু তার কপাল খারাপ। এক সকালে মা জননী উঠছেন না দেখে ডাকতে গিয়ে দেখেন মশারির মধ্যে পাকা আমটি খসে রয়েছে। পাতা নেই, বোঁটা নেই, শুকিয়ে উঠেছে এরই মধ্যে। আর এরপরেই তাকে ধরল তার সারা জীবনের সবচেয়ে বড় অসুখ, হেপাটাইটিস বি। এমনই অসুখ যে ঝাড়া 3টি মাস নার্সিংহোমের যত্নে থেকে সুদর্শন যখন বাড়ি ফিরলেন তখন তার বয়সের মেদ মাংস সব ঝরে গিয়ে বয়সকালে সোজা সাপটা আড়াটি বেরিয়ে পড়েছে।
ডাক্তার বললেন, চেঞ্জে যান, এখানে আর এক দণ্ড নয়। জীবপালিনী গঙ্গা এখন বিষপালিনী হয়ে উঠেছেন। সুতরাং মা গঙ্গার আওতা ছাড়িয়ে সুদর্শন চললেন শালমৌলের দেশে। শাল, মৌল, ইউক্যালিপটাস, শিশু, শিরিষ, লালমাটির ভাপে গাছের রোগহর বাতাসে, ইঁদারার জলে যদি স্বাস্থ্য তার ফেরে। রিকশাওয়ালা গাড়ি ছুটিয়েছে সনসন করে। সুদর্শন বলেন, আস্তে চলো বাবা, অত হটর হটর করবার কিছু নেই। দাঁড়া দাঁড়া, 52 বিঘে আরম্ভ হয়ে গেল বলছিস? ইদারাতলা ছিল যে একটা রাস্তার মোড়, এই তো এই তো, এইবার একটু বাঁ দিকে ঘেঁষে চল দেখি। শুভময়ী কুটির বলে একটা বাড়ি চোখে পড়ে কিনা দেখি। শুভময়ী কুটিরে যাবেন? মায়ের হোটেলে? তা আগে বলেননি কেন বাবু? হোটেল? সুদর্শন যেন ভূত দেখলেন। মায়ের হোটেলটি বলি কি না আমরা, ঠাকুরদের হোটেলের মতো নয়। ওই যারা বাড়ির মতন থাকতে চান 2-4 জন, তারাই মায়ের হোটেলে কাটিয়ে যান বাবু। তা হোটেল কে দেখে? বাহ, মা নিজে রয়েছেন, তেনাদের ম্যানেজার বাবু নিতাইপদ রয়েছেন, বুধন রিকশাওয়ালা ও তার পরিবার নিয়ে বাগানেই থাকে, সবাই দেখে। সুদর্শন আর কিছু বলবেন না। তিনি ঘরের মতো একটি হোটেলেরই সন্ধান করছিলেন। হেপাটাইটিস বিয়ের পরে সাধারণ হোটেলের রান্না খেতে হলে তাকে এ জগতের পাত্তারি গুটাতে হবে। বউটার এসেছে গো। টিং টিং করে বেল মেরে জানান দিল রিকশাওয়ালা। ভেতর থেকে খোঁচা খোঁচা দাড়িওয়ালা হাফ পাঞ্জাবি আর ধুতি পরা নিতাইপদ ম্যানেজার বেরিয়ে এলো। সুদর্শন ঘরটি এক টেরে পেয়েছেন। নেটের মশারি খাটিয়ে রাত্রে শোন। মশারির বাইরে রাশি রাশি রং বেরঙের পোকা আর মথ ঘোরে। ভোরবেলা জানালার ঠিক বাইরে পেঁপে গাছের শাড়ির মধ্যে থেকে গুব গুব গাব গুব করে হলদে ন্যাজের পাখি ডাকে। আধঘুমন্ত সুদর্শনের ভোরের ঘুমে বড় খেদ হয়, বড় ইস্তক মায়ের সঙ্গ, মায়ের সেবাটি করা হলো না। এদিকে নাগারে চাকরি করে কাঁড়ি কাঁড়ি টাকা জমেছে, কার ভোগে লাগবে? দূর করো অমন চাকরি। ম্যানেজার নিতাইপদর খরমের আওয়াজে ঘুম ভাঙে কাঁচা সকালে। শুভময়ী কুটিরের ইঁদারার জলে মনে হয় হেপাটাইটিস বিয়ের ধনন্তরী ওষুধ। সুতরাং দিনকে দিন সুদর্শন তার খিদে বাড়িয়ে চলেছে। পুকুরের টাটকা মাছের ঝোল কিংবা দেশি মুরগির শুরুয়া দিয়ে ভাত বেড়ে দেন শুভময়ী কুটিরের সুধা। ভাতের পরিমাণ ধীরে ধীরে বাড়াতে থাকে। বিকেলবেলা বেড়াতে বেড়াতে লালচে মাঠে সূর্যাস্তের কাছাকাছি চলে যান। দেখতে দেখতে যান একটার পর একটা বাড়ি কেমন যত্নের অভাবে, মানুষজনের অভাবে অসহায়ের মতো ভেঙে পড়েছে। দেখতে দেখতে বাড়ি যখন ফেরেন তখন সন্ধে। সকালে চা খান না, সন্ধেবেলা পাতলা সুগন্ধি 1 কাপ চা আর 1খানা বিস্কুট। তারপর কুটিরের বারান্দায় বাগান শুদ্ধ ভুরভুরে অন্ধকার নিয়ে বসেই থাকেন যতক্ষণ পর্যন্ত না সামনেরটা তারার মাঠ হয়ে যাচ্ছে। এই সময়ে কোনো দিন শুভময়ী কুটিরের সুধা পেছন দিকে একটি বেতের চেয়ার নিয়ে এসে বসে থাকেন। মধ্যবয়সী মহিলা, খুব শান্ত সৌম্য চেহারা, মাজা রং, ধনেখালি ডুরের শাড়ির আঁচলটি গায়ে জোড়ানো থাকে। সুধা চুপচাপ মানুষ, কিন্তু সুদর্শন খুব চুপ করে থাকবার লোক নন। সুধার সঙ্গে কথা জমাতে না পারলে নিতাইপদ আছে, সে সিঁড়ির গড়ায় থেবড়ে বসে। চুলের মধ্যে জোনাকি পোকা ঢুকে যায়। বুধন রিকশাওয়ালার সঙ্গেও এক সময় জোর আড্ডা জমে যায়। তাছাড়াও আছেন মোড়ের বাড়ির বয়োবৃদ্ধ শান্তিবাবু। কখনো তিনি আসেন, কখনো সুদর্শন নিজেই যান। চুপচাপ হলেও সুধাময়ী খুব সহজে আমুদে মানুষ। কথা যখন বলেন দূরত্ব রেখে বলেন না। একদিন বললেন, মাটিকে তো বলেছেন খেয়ে বসে আছেন, এখন করবেনটা কি শুনি? সুদর্শন বললেন, তাই তো দেবী, ভেবেছিলাম ভ্রমণ করে কাটিয়ে দেব,
দেখবার জায়গা তো পৃথিবীতে কিছু কম নেই, কিন্তু যা রোগে ধরল চট করে কোথাও যেতে সাহস পাচ্ছি না। বাড়িতে আছে এক কমলি ঠান্দি, কটা দিন দেশে জুড়োতে গেছে। সরকার মা তো জ্বালিয়েছেন কম না, তা সেই কমলির হেফাজতেই বাকি জীবনটা কাটাতে হবে দেখছি। তা যার হেফাজতে কাটাতে হলে ভালো লাগতো সে মানুষটিকে ঘরে আনলেন না কেন? সুধা মুখ টিপে হেসে জিজ্ঞেস করলেন। সে এক ভারী মজার গল্প, শোনেন তো বলি। সুদর্শন নড়ে চড়ে বসলেন। সুধা এতদিনে অতিথির স্বভাব টের পেয়ে গেছেন। বড় গল্প একখানা শোনবার জন্য প্রস্তুত হয়ে তিনিও বসলেন। কর্ম উদ্দেশ্যে নানান দেশে ঘুরেছি জানেন তো, জমিয়ে আরম্ভ করলেন সুদর্শন। সেবার বদলির হুকুম এলো এক নিঝুম জায়গায়, না আছে বাসস্থান, না আছে একটা কথা বলবার লোক। শেষকালে অফিসের এক সহকর্মী আমার জন্য একটা পেইং গেস্ট থাকবার বন্দোবস্ত করে দিলেন। ভদ্রলোক বিপত্নিক, 5 মেয়ে, একটি বাড়ি, করলে তার এই সম্বল। আমাদের অফিসেই কলম পেশেন, বাড়িতে নাকি জায়গা প্রচুর, থাকা খাওয়ার কোনো অসুবিধে নেই। আমাকে হাত জড়ো করে বললেন, আপনি যা ধর্মতো মনে হয় দেবেন খাই খরচ বাবদ, থাকার জন্য খরচা করতে পারবেন না। বাড়িটি সত্যি বড় সুন্দর, পাখি ডাকা গাছগাছালি ভরা ছায়াওয়ালা বাংলো বাড়ি। আমার ঘরটি একেবারে দাওয়ার পাশে, ইচ্ছে করলে দাওয়ায় বসে পড়ালেখা করতে পারি, আর ইচ্ছে করলে বাগানে নেমে যেতেও পারি। খালি বাথরুমে যেতে হলে অন্দরের উঠোন পেরিয়ে যেতে হয়, সেও আলাদা, আমার একার বাথরুম। চালের ওপর কুমড়ো লতা তোলা আছে, সকালবেলা তা থেকে বৃষ্টির জলের মতো দানা দানা শিশির পড়ে। সুধা হেসে বললেন, আপনি কি কবিতা লেখেন নাকি? টপ টপ করে শিশির পড়ে তো সেই জলে তো চান করে নিতে পারতেন, অমন দানা দানা কুমড়োলতার জল। সুদর্শন বললেন, হাসছেন? আরে বাবা, চিরকালে কি এমন বুড়ো হাবড়া রসকসে ছিলুম নাকি? তারপর শুনুন, ভদ্রলোকের 5টি মেয়ে যেন 5টি রত্ন, মুক্তো, চুনি, হিরে, পান্না, প্রবাল। আমার বালিশ, বিছানা, পর্দা, তোয়ালে, জামা কাপড় সব সময় ধপধপ করছে। সে তাদের কারো হাতের কাজ। সকালে বিকেলে চা এনে দিত, অমন রং আর গন্ধ সারা জীবন আর কখনো পেলুম না। কে করেছে, কেমন করে করেছে জিজ্ঞেস করলে মুখ টিপে খালি হাসত। রান্নার আর কি বলবো, তুলনা হয় না। সত্যি, অন্ন ব্যঞ্জনের অমন স্বাদ, সাধারণ শাকের ঘন্ট, মাছের মুড়ার কালিয়া, কি শুক্তো, যেন অমৃত। আর কি বর্ণ, আহা, মনে করলেও 10-20 বছরের বয়স কমে যায়। সুধা হেসে বললেন, বুঝেছি বুঝেছি, ওইসব রং খানিকটা ছিল আপনার চোখেও, নইলে। সত্যি বলছি সুধা দেবী। সুদর্শন হাঁ হাঁ করে উঠলেন। আমার বয়সটা তখন রং দেখবার বয়স হতে পারে, কিন্তু অমন জিনিস, তেল ঝাল মশলার বাড়াবাড়ি নেই, পুষ্টিকর, অথচ অতি সুখাদ্য, আমি তারপর জীবনে আর খাইনি। তা সে যাই হোক, আমি বলতুম পঞ্চকন্যে। ছোটটি নেহাতি ছোট, বছর 16-17। তাকে পড়া দেখিয়ে দিতুম। কবিতা টবিতা পড়লে আর 4 জন এসে বসত। তাদের বাবাও ঘুরঘুর করতেন। ভদ্রলোক ভালো আবৃত্তি করতেন। ক্রমশ দেখলুম ওই নির্জন অরণ্যবাস পঞ্চকন্যের কল্যাণে গানে গল্পে যত্নে কোথা দিয়ে কেটে যাচ্ছে আমি টেরই পাচ্ছি না। ক্রমশ দেখলুম ওই নির্জন অরণ্যবাস পঞ্চকন্যের কল্যাণে গানে গল্পে যত্নে কোথা দিয়ে যে কেটে যাচ্ছে আমি টেরই পাচ্ছি না। খুব কষে মন দিয়ে আদিবাসী কল্যাণ করতে লাগলুম। তারপর একদিন প্রাতঃকালে ঘুম ভাঙল মৃদু মধুর গন্ধে। গন্ধটি অপরিচিত। চোখ খুলে দেখি আমার তক্তপোষের পাশে যে ছোট্ট টেবিলটাতে সকালে চা খেতুম, রাত্রে পড়ার বইটা মুড়ে রেখে শুয়ে পড়তুম, সেই টেবিলের ওপর সরু একটি বেলে পাথরের গ্লাসে একটি আধফোঁটা পদ্মকলি।
ওপর দিকটা সাদা, তলার দিকটা গোলাপি, মৃণালের ওপর হেলে আছে। চমৎকার। ভাবলুম, বাহ, ভারী সুন্দর তো। এখানে চারিদিকে অনেক ফুল, তবে বেশিরভাগই রঙিন মৌসুমি ফুল। পদ্ম কার বাগানে কোন পুকুরে ফোটে কে জানে। তারপর কাজে কর্মে ভুলে গেছি। সুধা বললেন, অত ভালো লাগলো জিনিসটা, অথচ ভুলে গেলেন? আচ্ছা তো। আরে মশাই, শুনুনি না, এ হলো গিয়ে ভুলে থাকা, সত্যি সত্যি ভোলা নয়। রাত্রিরে শোবার সময়ে মশারিতে ঢুকেই প্রথমে কথা মনে হলো, আহা, কাল সকালেও যদি চোখ মেলে অমনি একটি পদ্মকলি পাই। খুব ভোরে, তখনও চারিদিক অন্ধকার হয়ে আছে। হুট করে ঘুমটা ভেঙে গেল। মশারির জালির মধ্যে থেকে দেখলুম, আরে, পঞ্চকন্যের মেজকন্যে ঢুকছে যে, হাতে সেই পদ্মকলি। এদিকে ওদিকে তাকিয়ে ভীরুর মতো ঢুকল, কলিটিরই মতো লতিয়ে। তারপর আমার টেবিলে সরু বেলে পাথরের গ্লাসে ফুলটি নামিয়ে রেখে একরকম দৌড়ে চলে গেল। ভালো রে ভালো। সারাদিন ধরে কাজের ফাঁকে ফাঁকে মেজকন্যির মুখখানা মনে পড়তে লাগলো। রংটি সুগৌর হতে পারে, মুখে একটি ভুটিয়া ভুটিয়া ভাব আছে, কিন্তু আহা, কি শোভা কুচকুচে কালো চুলের ঢালে। কাঠামোটি চওড়া, মোটা নয়, দোহারা, আর কি কোমল। সারাদিন স্বপ্ন দেখে কাটিয়ে দিলুম। ভাবছি কদিন যাক, তারপর মেজকন্যের পিতা ঠাকুরের কাছে প্রস্তাব রাখব। ও মা, 2-4 দিন পরেই দেখি ভোরবেলা আবার আমার ঘরে ছায়া ঘুরঘুর করছে। এ কি, এ যে ছোট কন্যে, সেই 16-17 বছরের সদ্য কিশোরী, মুখে কাঁচা আমের আভা, এখনো ভালো করে শাড়ি পরতে শেখেনি, ঠোঁট দুটি ছোট্ট একটি পাপড়ি গোলাপের মতো। আচ্ছা, পাক্কা পাকান না তো। টুক করে পদ্মকলি শুদ্ধ গেলাসটি নামিয়ে রেখে সে ছুটতে বাইরে চলে গেল। এমনি করে ভোরবেলা জেগে জেগে পঞ্চকন্যের 5টিকে একদিন একে একদিন ওকে পদ্মফুল রেখে যেতে দেখলুম। সে কি মধুর ব্রীড়া, কি অপরূপ ভঙ্গি। 5টি কন্যাকেই এইভাবে আমার দুয়ারে প্রণয় প্রার্থী দেখে আমি মহা ধন্ধে পড়ে গেলুম সুধা দেবী। তাই বদলির সুযোগ পাওয়া মাত্র মনে মহা দুঃখ নিয়ে সেখান থেকে পালিয়ে এলুম। মনের খেদে আর বিয়েই করা হলো না। বিবাহের কথা হলেই সেই 5টি মেয়ের ফুটফুটে মুখ মনে পড়ত। 1 জন নয়, 2 জন, 5 জন। কুমারীর হৃদয়, সে কি সোজা কথা বলুন? সুধা হেসে বললেন, আপনি আশ্চর্য লোক তো, খুব অহংকারীও দেখছি। আপনার একবারও মনে হলো না ব্যাপারটা একটু খোঁজ নিয়ে দেখা দরকার? সুদর্শন বললেন, এখন বয়স এমনই হয়েছি, হেপাটাইটিসটাও ধরে গেল, নইলে তখনকার সুদর্শন সরকার একটু বাড়াবাড়ি রকমেরই সুদর্শন ছিল সুধা দেবী। সুধা বললেন, তাই তো বলছি, আপনি বড্ড অহংকারী, গুমরে চোখে দেখেও দেখেন না। আপনার মনে হওয়া উচিত ছিল মেয়েগুলির নানান বয়স, পরস্পরের ভাব, মনের মিলও খুব, তারা একসঙ্গে সবাই এক পাত্রে মজতে তো নাও পারে। কি বলতে চাইছেন আপনি? সুদর্শন চমকে উঠলেন। বলতে আর কি চাইব? আমাকে যদি জিজ্ঞেস করেন তো বলবো 5 জনের মধ্যে 1 জনই আপনাকে পদ্মকলি নিবেদন করত। বোনেদের হাত দিয়ে নিশ্চয়ই সেই পাঠাতো ফুলটা। আর আপনার সেবা যত্ন আদর আপ্যায়নের পেছনে 5 জনের আড়ালে 1 জনেরই হাতই যে খুব বেশি করে থাকা সম্ভব, সেটুকু বোঝার মতো বুদ্ধিও আপনার ঘটেছিল না। আসলে আপনি নিজেই 5 জনের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। সুদর্শন বললেন, তুমি ঠিক বলছো? সেই 5 জনের মধ্যে 1 জন, একদম একা 1 জন, একমাত্র? সে কি তবে তুমি? সুধা হাসতে লাগলেন। সুদর্শন উৎসুক স্বরে জিজ্ঞাসা করলেন, আর 4 জন কোথায় গেল? কি হলো তাদের, কও দেখি। সুধা বললেন, মেজমায়া থাকে দিল্লি, তার বর সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিসে আছে। রূপা রয়েছে কলকাতায়, বড় মস্ত কন্ট্রাক্টর, একটার পর একটা বহুতল বাড়ি তুলছে।
গীতু থাকে মিডল ইস্টে, বছরে একবার করে আসে, কত জিনিস যে নিয়ে আসে। আপনি যে মাখনের মতো চাদর শুচ্ছেন, পালকের বালিশে মাথা দিচ্ছেন, হালকা নাইলনের কম্বল গায়ে দিচ্ছেন, ও সব ওর আনা। আর ছোটটি স্নেহ শুধু আঁচলে মুখ ঢেকে ফেললেন। কি হলো, থামলে কেন বলো? স্নেহ আমাদের বুক খালি করে দিয়ে চলে গেছে, তার সব গান, সব কথা নিয়ে। সুধা ধরা গলায় বললেন। অনেকক্ষণ চুপ করে থেকে সুদর্শন আপন মনে বললেন, মায়াময়ী, রূপময়ী, গীতময়ী, স্নেহময়ী আর সুধাময়ী। ঝুঁকে বসলেন তিনি। তুমি তাহলে আমার মতো একা একাই রয়ে গেলে আমার জন্যে? মাসখানেকের মাথায় সুদর্শন বউ নিয়ে হাওড়ায় দেখাতে চললেন। এতদিনে লক্ষিন্দরের বেহুলা জুটল, সবই হলো, বুড়ো মায়ের সাধটুকু শুধু মেটানো হলো না। এই বলে পাঁচজনে অনুযোগ করলে সুদর্শন জীবনে এই প্রথম মুখ কাঁচুমাচু করে জানালেন, তিনি তো বেশি দেরি করেননি। সনকা দেবীর একটু তর্না সইলে তিনি আর কি করতে পারেন। এতক্ষণ শুনছিলেন বাণী বসুর লেখা পদ্মকলি গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।